আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারেক রহমানের জনসভা বিএনপি এবং বাংলাদেশের জন্য বা বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হওয়ার কথা ছিল। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন চেয়ারম্যান হয়েছেন। প্রথম জনসভায় চট্টগ্রামে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু বাস্তবতা ভিন্ন কাহিনী বলছে। যেখানে চট্টগ্রামের মতো বিএনপির ঐতিহ্যবাহী শক্তিশালী অঞ্চলে জনসমুদ্র দেখার কথা ছিল, সেখানে দৃশ্যমান হয়েছে স্পষ্ট জনবিচ্ছিন্নতা। বিশেষ করে চট্টগ্রামে তারেক রহমানের সাম্প্রতিক জনসভার চিত্র, সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতাকর্মীদের ঝিমিয়ে পড়া ভাব, সেই প্রশ্নটিকেই বড় করে সামনে নিয়ে এসেছে। মানুষ কি তবে তারেক রহমান এবং বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বর্তমান অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার, জামায়াতের সুদূর প্রসারী পরিকল্পনা এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং ঐতিহাসিক দেউলিয়াত্বের দিকে তাকাতেই হবে। চলুন দেখে আসা যাক। প্রথমেই আসুন বিএনপির রাজনৈতিক যাত্রাটা একটু দেখে আসি। 1978 সালে জিয়াউর রহমানের হাতে জন্ম নেওয়া এই দলটি স্বাধীনতা যুদ্ধে কোনো ভূমিকা পালন করেনি। একটি কিংস পার্টি হিসেবে তাদের জন্ম। জিয়া, যিনি পাকিস্তানের আইএসআই এর গুপ্তচর বলে অভিযুক্ত হয়েছিলেন, বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করেছিলেন এবং হ্যাঁ না ভোটে জনগণের বা গণভোটের মতো হাস্যকর প্রক্রিয়া চালিয়ে রাজাকারদের রাজনৈতিক সুযোগ দিয়েছিলেন তিনি বাংলাদেশে। বিএনপি কখনো এককভাবে সরকার গঠন করেনি, তাদের সাফল্য জোটের উপর নির্ভর করে। তারেক রহমান, যিনি 2001-এ হাওয়া ভবন গড়ে মিস্টার 10% হিসেবে পরিচিত হন, 21শে আগস্টের গ্রেনেড হামলার যার নাম জড়িত, দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টিকারী হিসেবে তিনি পরিচিত। তার নেতৃত্বে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। লন্ডন থেকে আদেশ আর বাংলাদেশে খালেদা জিয়ার নির্দেশের দ্বন্দ্বে পড়েছিল দলটি। তার নামে 84টি মামলা এবং দুর্নীতির অভিযোগ তাকে নির্বাচনে যোগ্যতাহীন করে তুলেছিল। খালেদা জিয়ার অসুস্থতা তার জন্য সুযোগ তৈরি করলেও দলের তৃণমূল নেতৃত্ব তার প্রতি সন্তুষ্ট ছিল না। অনেক নেতা যেমন রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বা নাজমুল হুদা বিএনপি ছেড়ে চলে গেছেন। এবার একটু বিএনপি জামায়াতের একসঙ্গে চলা রাজনৈতিক ইতিহাসটা দেখে চলুন। বাংলাদেশের রাজনীতি মূলত স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে দুই শক্তির লড়াইয়ে বিভক্ত। জামায়াত ইসলামী, যা 1941 সালে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির ফসল হিসেবে জন্ম নিয়েছে, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে 1971-এ 30 লক্ষ মানুষের হত্যায় সহযোগিতা করেছে। যুদ্ধাপরাধের দল তারা পাকিস্তানে পালিয়ে যায় এবং পরে জিয়াউর রহমানের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসে। জামায়াতের নির্বাচনী ইতিহাস দেখলে বোঝা যায় তারা কখনো এককভাবে সরকার গঠন করতে পারেনি। 1970-এ একটি আসনও জেতেনি। 1979 সালে নাম বদলে ডেমোক্রেটিক লীগ হিসেবে ব্যর্থ হয়। 1986 সালে 10 আসন, 1991 সালে 18 আসন, 1996-এ 3 আসন, 2001-এ 17 আসন এবং 2008-এ মাত্র 2 আসন। এগুলো সবই জোটের ফলে। জামায়াতের নেতা শফিকুর রহমানের ব্যক্তিগত রেকর্ড দুর্বল। 2018 সালে 39,000 ভোট পেয়েও তিনি জিতেননি। এই দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনো 20 আসন ছাড়িয়ে যেতে পারেনি, কারণ তাদের জনসমর্থন, সাম্প্রদায়িকতা এবং অপশক্তির উপর নির্ভরশীল। যুদ্ধাপরাধের দল হিসেবে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু তাদেরকে এখন ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। আমেরিকা চাইছে তাদেরকে ক্ষমতায় বসাতে। ইউনূসের ভূমিকা আরো জটিল। তিনি 1993 সালে আমার দল 2007-এ নাগরিক শক্তি গঠন করলেও কখনো নির্বাচনে অংশ নেননি। তার রাজনীতি মূলত অস্থিরতা সৃষ্টি করে আমেরিকায় পালিয়ে যাওয়ার চক্র। জিয়ার আমলে অগ্রণী ব্যাংক থেকে লোন নিয়ে ক্ষুদ্র ঋণ প্রকল্প শুরু করলেও তার প্রধানমন্ত্রী হওয়ার দক্ষতা নেই। বর্তমানে তিনি অবৈধভাবে নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের তোড়জোড় করছেন, যা বিএনপি, জামায়াত, এনসিপির মধ্যে ক্ষমতা ভাগাভাগির পরিকল্পনা। কিন্তু এই তিনটি শক্তির কোনোটিরই একক জনপ্রিয়তা নেই। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন অসম্ভব, কারণ 1996 সালে খালেদা জিয়ার আওয়ামী লীগবিহীন নির্বাচন মাত্র 21% ভোট পড়ায়ও 4 মাস টেকেনি। একইভাবে বর্তমান নির্বাচন যদি 50 থেকে 60 ভাগ ভোটার উপস্থিতি না পায়, তা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য হবে। জামায়াত কথিতভাবে 100 আসন দাবি করেছে, যা বিএনপিকে ফাঁদে ফেলবে। জামায়াত এখন বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন দখল করে এগিয়ে যাচ্ছে, যখন বিএনপি পিছিয়ে পড়েছে বলে অনেকেই মনে করছেন। কিন্তু এই যে 100 আসনের ব্যাপারটা, এটা বোধহয় ভুল। কারণ হচ্ছে
জামায়াত তো পুরো ক্ষমতা চাইছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের চট্টগ্রামের সভা একটি লক্ষণীয় ব্যর্থতা। চট্টগ্রাম, যা বিএনপির ঘাঁটি বলে পরিচিত, সেখানে তারেকের প্রথম সমাবেশে জনসমাগম অত্যন্ত কম ছিল। পলো গ্রাউন্ডে উপচে পড়ার পরিবর্তে মাঠ ফাঁকা, নেতাদের বডি ল্যাঙ্গুয়েজে ক্লান্ত ভাব এবং সভা তাড়াহুড়ায় শেষ করা। সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতাকর্মীদের উদ্যমহীনতা স্পষ্ট। কোনো বড় আলোড়ন নেই যখন জামায়াত সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছে। এটি দলের অভ্যন্তরীণ গ্রুপিং এবং কোন্দলের ফল, যা জিয়া এবং খালেদা জিয়ার আমলেও সমস্যা ছিল। তারেকের লন্ডন ভিত্তিক নেতৃত্ব দেশের মাটিতে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, বিশেষ করে যখন তিনি ইউনূস সরকারের সাথে আতাত করে প্রধানমন্ত্রীত্বের মতো নিরাপত্তা নিচ্ছেন এবং তার বিরুদ্ধে কিছু বলছেন না। আমেরিকান পরিকল্পনা ফাঁস হওয়ায় জনগণ বিএনপি থেকে সরে যাচ্ছে, কারণ তারা বুঝে গেছে যে এটি স্বাধীনতা বিরোধী শক্তির খেলা চলছে বাংলাদেশে। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারেক রহমানের নির্বাচনী সমাবেশটি ছিল তার দেশে ফেরার পর অন্যতম বড় শোডাউন। উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম থেকে দলীয় কর্মীদের স্রোত নামলেও টাইগার পাস থেকে নিউ মার্কেট পর্যন্ত জনসমুদ্রে পরিণত হওয়ার কথা ছিল। অথচ বাস্তবতা হলো সমাবেশ স্থলে উপস্থিতি ছিল অত্যন্ত হতাশাজনক। মঞ্চে উপস্থিত নেতাদের শরীরী ভাষায় ছিল ক্লান্তির ছাপ, যে কথা আগে বললাম। আর তারেক রহমান যখন প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, ততক্ষণে মাঠ ফাঁকা হতে শুরু করেছে। এই দৃশ্যপটের নেপথ্যে রয়েছে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা এবং একটি সাজানো নির্বাচনের নির্লক্ষা। তথাকথিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকার নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে যে একতরফা নির্বাচনের আয়োজন করছে, বিএনপি সেটিকে তাদের জন্য খালি মাঠে গোল দেওয়ার সুযোগ মনে করে খুব আত্মতুষ্টিতে ভুগছে। প্রধানমন্ত্রী তো হয়েই গেল, দল তো ক্ষমতায় চলে এসছে, এরকম একটা ভাব। কিন্তু তারা বুঝতে ব্যর্থ হচ্ছে যে মাঠটি আসলে তাদের জন্য মসৃণ নয়। আমেরিকা এবং পশ্চিমা শক্তির আশীর্বাদ পুষ্ট হয়ে জামায়াত ইসলামী এবং এনসিপির মতো দলগুলো ভেতর থেকে কলকাঠি নাড়ছে, যা বিএনপির জন্য এক ভয়াবহ রাজনৈতিক ফাঁদ। সোশ্যাল মিডিয়া, যা গত এক দশকে বিএনপির আন্দোলনের অন্যতম হাতিয়ার ছিল, সেখানেও দলটির নেতাকর্মীরা এখন অদ্ভুতভাবে নীরব। জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবির যখন সোশ্যাল মিডিয়া দখলে নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তখন বিএনপির কর্মীরা পারিবারিক অনুষ্ঠান আর ব্যক্তিগত জনসংযোগে ব্যস্ত। তাদের এই আচরণের পেছনে কাজ করছে একটি ভ্রান্ত ধারণা যে তারা ক্ষমতায় চলে এসেছে। আন্তর্জাতিক শক্তি এবং প্রশাসনের আনুকূল্যে বিএনপি ক্ষমতায় আসছেই বা আসবেই বা চলে এসছে। কিন্তু রাজনীতিতে এই অটোমেটিক পাস বা অটো পাস করার সংস্কৃতি যে বুমেরাং হতে পারে, তা তারা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে। জনগণ দেখছে তারেক রহমান দেশে ফিরে অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে টু শব্দটিও করছে না। সরকার তাকে প্রধানমন্ত্রীর সমমর্যাদায় নিরাপত্তা প্রোটোকল দিচ্ছে, যার বিনিময়ে তিনি হয়তো এক অঘোষিত সমঝোতায় পৌঁছেছেন, ইউনূসের সঙ্গে তিনি ডিনার করছেন। এই আতাতের রাজনীতি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। তারা দেখছে ভোটের অধিকার আদায়ের নামে আসলে ক্ষমতা ভাগ বাটোয়ারার এক নোংরা খেলা চলছে এবং তারেক রহমান সেই খেলার অংশ, যেখানে জনগণের কোনো ভূমিকা নেই। রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় বিএনপি কখনোই একক জনপ্রিয়তায় সরকার গঠন করার সক্ষমতা অর্জন করতে পারেনি। জিয়াউর রহমানের হাত ধরে বন্দুকের নলে ক্ষমতা দখল এবং পরবর্তীতে বিভিন্ন দলছুট এবং স্বাধীনতা বিরোধী শক্তির সমন্বয়ে দলটি গঠিত হয়েছিল। আজ সেই দলটির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, যার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ, মিস্টার 10% হিসেবে পরিচিতি রয়েছে, 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলা রয়েছে। তারেক রহমানের নেতৃত্ব নিয়েও দলের ভেতর রয়েছে চরম অসন্তোষ। দীর্ঘ সময় লন্ডন থেকে দল পরিচালনা করতে গিয়ে তিনি দলের নিবেদিত প্রাণ অনেক নেতাকে কোণঠাসা করেছেন, যার ফলে তৃণমূলের সৃষ্টি হয়েছে গ্রুপিং এবং বিভক্তি। চট্টগ্রামের জনসভায় ব্যর্থতা সেই অভ্যন্তরীণ কন্দলেরই বহিঃপ্রকাশ। দলের জ্যেষ্ঠ নেতারা যখন দেখেন যে লন্ডনে ভার্চুয়াল মিটিং আর মাঠের রাজনীতির বাস্তবতায় আকাশ পাতাল তফাৎ, তখন তারা উৎসাহ হারিয়ে ফেলেন। তাছাড়া জামায়াতের সাথে আসন ভাগাভাগি নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা বিএনপির অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। যদি তারেক রহমান জামায়াতের এই ফাঁদে পা দেন, তবে বিএনপির রাজনৈতিক সমাধিরচিত হওয়া সময়ের ব্যাপারে তা বিএনপি নিজেরাই বলছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিহাসের প্রতি বিএনপির দ্বিমুখী আচরণ। চট্টগ্রামে তারেক রহমান যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিলেন, তার ঢিল ছোড়া দূরত্বেই অবস্থিত সেই সার্কিট হাউস, যেখানে তার পিতা জিয়াউর রহমান নিহত হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরের শাসনামলে জিয়ার স্মৃতি বিজড়িত এই জাদুঘরটি রাষ্ট্রীয় খরচে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। অথচ 5 আগস্টের পর আমরা দেখলাম ধানমন্ডি 32 নম্বরে বাঙালির স্বাধীনতার সূতিকাগারটি কিভাবে গুড়িয়ে দেওয়া হলো এবং বিএনপি তার সঙ্গে জড়িত ছিল। এই যে ধ্বংসাত্মক রাজনীতি এবং ইতিহাসের প্রতি অশ্রদ্ধা, তা চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজকে ব্যথিত করেছে।
চট্টগ্রামের ইতিহাসও এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। যে শহরে জিয়াউর রহমান নিহত হয়েছিলেন সেই শহরের অবকাঠামো উন্নয়নে বিএনপির কোনো অবদান নেই। শেখ হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা সমস্ত আধুনিক স্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে তারেক রহমান জনসভায় এসেছেন, অথচ নিজ দলের কোনো কৃতিত্ব তিনি দেখাতে পারেননি। এই পরস্পর বিরোধিতা সাধারণ মানুষের কাছে স্পষ্ট। বর্তমানে ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা কিংস পার্টি বা এনসিপি গঠনের মাধ্যমে যে রাজনৈতিক খেলা শুরু করেছেন তা মূলত বিরাজনীতিকরণের এক গভীর ষড়যন্ত্র। 1974 সালের জোবরা গ্রামের সেই ক্ষুদ্র দানব আজ রাষ্ট্রের ঘাড়ে চেপে বসেছে। ইউনূসের কোনো রাজনৈতিক ভিত্তি নেই, তার শক্তি শুধুই বিদেশি প্রভুদের সমর্থন। তিনি এবং তারেক রহমান মিলে যে নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন সেখানে আওয়ামী লীগের মতো দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে বাইরে রাখা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে সব দলের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন টেকেনি। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা আগেই বলেছি। বিএনপি যে একতরফা নির্বাচন করেছিল তা 4 মাসও টেকেনি। বর্তমানেও যদি 2024 সালের একটি ভোটারবিহীন বা একতরফা নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তবে তা হবে আত্মঘাতী। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা জানে এই নির্বাচন আসলে তাদের ভোটাধিকার হরণের এক নতুন কৌশল। তাই ভোটের মাঠে মানুষের উপস্থিতি তলানিতে ঠেকবে বলে ধারণা করা হচ্ছে। জনগণ ইতিমধ্যে বলতে শুরু করেছেন এমন পাতানো নির্বাচনে তারা ভোট দিতে যাবেন না। তারেক রহমান এবং বিএনপি বর্তমানে এক গভীর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। একদিকে অবৈধ সরকারের সাথে আঁতাত করে ক্ষমতায় যাওয়ার লোভ, অন্যদিকে জামায়াতের মতো ধূর্ত শক্তির সাথে কখনো আপোষ কখনো যুদ্ধ। মানুষ বুঝতে পারছে এসব খেলা। এই দুইয়ের মাঝে পিষ্ট হয়ে বিএনপি তার জনসমর্থন হারাচ্ছে। মানুষ দেখছে তারেক রহমান দেশে ফিরে জনগণের কথা বলছেন না, বরং ক্ষমতার ভাগ বাটোয়ারায় ব্যস্ত। তারা দেখছে যে উন্নয়নের সুফল তারা ভোগ করেছে এতদিন তা আওয়ামী লীগের অবদান, আর বিএনপি এবং তার মিত্ররা ব্যস্ত প্রতিশোধ এবং ধ্বংসযজ্ঞে। একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো সরকারই বাংলাদেশের স্থায়িত্ব পায় না, পাবে না। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাইরে রেখে বিদেশি প্রভুদের নীল নকশায় যে নির্বাচন হতে যাচ্ছে তা দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য অশনি সংকেত। মানুষ এই ষড়যন্ত্র বুঝতে শুরু করেছে এবং সে কারণেই তারা তারেক রহমান এবং তার দেউলিয়া রাজনীতির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারেক ম্যাজিক কাজ করছে না। এই নীরব প্রত্যাখ্যান আগামী দিনে এক বড় গণবিস্ফোরণের জন্ম দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। সময় সব হিসাব কড়ায় গন্ডায় বুঝে নেয়। তারেক রহমান এবং তার মিত্রদের হয়তো সেই সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তার মানে শেখ হাসিনা সরাসরি তারেক রহমান জনগণের টাকা লুট করে বিদেশে গিয়ে লন্ডনে আরামে জীবন কাটিয়েছেন সেটা বলেছেন। বিএনপি সুযোগ পেলেই চরমপন্থীদের সঙ্গে হাত মেলায় সে কথা বলে বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যের প্রতি সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু শেখ হাসিনা আবার এই সাক্ষাৎকারে বিএনপির ওপরেই ভরসা করছেন যে যদি বিএনপি আগামী সরকারটা গঠন করতে পারে তাহলে বিএনপি যাতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং আওয়ামী লীগকে একটা রাজনৈতিক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়। সে কারণে শেখ হাসিনা শব্দটি লিখছেন আই উড আর্জ দেম, আমি তাদের প্রতি আহ্বান জানাবো। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম উইয়ন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রথমতই আমাকে এই সাক্ষাৎকারটি বিশেষভাবে চমৎকৃত করেছে যে এর শিরোনাম করা হয়েছে যে আমার প্রথম অগ্রাধিকার হবে বাংলাদেশে সাংবিধানিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা। মাই ফার্স্ট প্রায়োরিটি ইজ রিস্টোরিং কনস্টিটিউশনাল গভর্নেন্স। জি নেটওয়ার্কের উইয়ন নিউজের সহযোগী সংস্থা জি 24 ঘন্টাকে দেওয়া এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমটি যাকে এক্সক্লুসিভ ইন্টারভিউ বিশেষ সাক্ষাৎকার হিসেবে অভিহিত করছে, সরাসরি শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে নামার পর আফটার ল্যান্ডিং ইন বাংলাদেশ আপনার প্রথম অগ্রাধিকার বা আপনার অগ্রাধিকার কি হবে, আপনার প্রায়োরিটি কি হবে। এবং শেখ হাসিনা এটা যে একটা অনিশ্চয়তায় ভরা ব্যাপার, কবে তিনি ফিরতে পারবেন সেটা যে শর্ত সাপেক্ষ ব্যাপার, কি কি পরিস্থিতি হলে তিনি শিগগিরই বাংলাদেশে ল্যান্ড করবেন, এসব কোনো বিষয়ে না গিয়ে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে এবং সরাসরি উত্তর দিয়েছেন যে বাংলাদেশে নামবার পর তার প্রধান কাজ হবে বাংলাদেশে
কনস্টিটিউশনাল গভর্নেন্স, সাংবিধানিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। তিনি বলেছেন বাংলাদেশে মাসের পর মাস ধরে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে, মব ভায়োলেন্স চলছে, যাকে ইচ্ছা যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা আটক করা হচ্ছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্যমূলকভাবে ভেঙে ফেলা হয়েছে এবং 1.5 লাখের বেশি মানুষ এখন বিভিন্ন ভুয়া মামলায় কারারুদ্ধ আছে। এসব কথা উল্লেখ করে তিনি বলেছেন সেসব ভুয়া মামলায় আটক ব্যক্তিদেরকে সাথে সাথে মুক্তি দিতে হবে, রিলিজ মাস্ট বি ইমিডিয়েট, এবং বাংলাদেশের সাংবিধানিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। এরপর তিনি বলছেন যে এর বাইরে যা যা ইউনূস ধ্বংস করেছেন তা আবার পুনর্গঠন করতে হবে, কারণ বাংলাদেশের যে দ্রুত বর্ধনশীল অর্থনীতি সেটা একরকম থমকে দাঁড়িয়েছে। বাংলাদেশে সকল রকম বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, নিয়োগের যে সুযোগ, চাকরির যে সুযোগ, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস সেটা থেমে গেছে, কৃষক শ্রমিক এদের কাজের সুযোগ থেমে গেছে। এসব আবারও নতুন করে গড়ে তুলতে হবে এবং তিনি বলেছেন বাংলাদেশে এই মুহূর্তে মবের সন্ত্রাসের মুখে কোনো আইনের শাসন নাই এবং বাংলাদেশের সকল ব্যাকগ্রাউন্ডের মানুষ, সব ধরনের মানুষের মধ্যে যে ধরনের একটা ভয়, এক্সট্রিমিস্ট ফোর্সকে, চরমপন্থী গোষ্ঠীকে ইউনূস ক্ষমতায়িত করার ফলে যেসব সন্ত্রাসী গোষ্ঠী যাদেরকে কোনো রকম শাস্তির মুখোমুখি করা ছাড়া ক্ষমতায়িত করা হয়েছে তাদের কাছ থেকে বাংলাদেশকে ফেরত নিতে হবে এবং বাংলাদেশে এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার এই গত কয়েক মাসের যে জখম তৈরি হয়েছে সেই জখম সারিয়ে তুলতে পারে, বাংলাদেশের শাসন ব্যবস্থার ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে পারে এবং আবারও উন্নয়নের পথে বাংলাদেশকে চালিত করতে পারে। শেখ হাসিনা স্পষ্টতই এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে তিনি বাংলাদেশে ল্যান্ড করতে যাচ্ছেন, বাংলাদেশে নামতে যাচ্ছেন ইউনূস সরকারকে হটিয়েই, এবং সেটা খুব শিগগিরই ঘটতে যাচ্ছে। খুব যখন যাব তখন কি করব এর কোনো সুর আমি এ সাক্ষাৎকারে খুঁজে পাইনি, বরং শেখ হাসিনা এ উত্তর শেষ করেছেন এই লাইনটি দিয়ে যে দ্য আওয়ামী লীগ ইজ প্রিপেয়ার্ড টু সার্ভ, আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশের জনগণকে সেবা করবার জন্য। সেটা সরকারি দলে থেকেও হতে পারে, বিরোধী দলেও থেকে হতে পারে, কিন্তু আমরা যদি নিষিদ্ধ থাকি, আমরা যদি ক্রমাগতভাবে পারসিকিউটেড হই, নির্যাতন হামলা মামলার শিকার হই, তাহলে সেটা সম্ভব হবে না। শেখ হাসিনাকে এরপর এই সাক্ষাৎকারটিতে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, আর তারেক রহমান অ্যান্ড বিএনপি ট্রাস্টওয়ার্দি, বিএনপি এবং তারেক রহমানকে কি বিশ্বাস করা যায়? শেখ হাসিনা তার উত্তরে বলছেন যে বিএনপি আর আওয়ামী লীগের একটা দীর্ঘ ইতিহাস আছে সংসদে পরস্পরের বিরোধী দল হিসেবে, এবং তিনি বলছেন যখন আমরা সরকারে ছিলাম তারা বিরোধী দলে ছিল, আবার যখন তারা সরকারি দলে ছিল আমরা বিরোধী দলে ছিলাম। এভাবেই গণতন্ত্র কাজ করে এবং একটা হেলদি অপোজিশন স্ট্রেংথেন্স গভর্নেন্স, যে কোনো সরকারকে আসলে একটা শক্তিশালী বিরোধী দল আরও শক্তিশালী করে তোলে। এরপর শেখ হাসিনা বলছেন, হাউএভার উই মাস্ট নট ফরগেট দ্য ফ্যাক্টস, আমাদের বাস্তব ভুলে যাওয়া উচিত হবে না। তিনি বলছেন তারেক রহমান 17 বছর লন্ডনে একটা কমফোর্টেবল এক্সাইলে ছিলেন, একটা আরামদায়ক নির্বাসিত জীবন কাটিয়েছেন, বাংলাদেশের জনগণের টাকা ব্যাপক পরিমাণ লুটপাট করার জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর। এরপর শেখ হাসিনা বলছেন লিডারশিপ রিকোয়ার্স অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড প্রেজেন্স, নেতৃত্বের জবাবদিহিতা এবং উপস্থিতির প্রয়োজন হয়। এমন নয় যে শুধুমাত্র বাইরে থেকে নির্দেশনা দিয়ে আর যখন পরিস্থিতি অনুকূলে তখন হঠাৎ করে ঢুকে পড়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়, সেটা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে এসবের বাইরে তাকে যেটা সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে, শেখ হাসিনা বলছেন যে বিএনপি's consistent willingness to align with extremist elements
তিনি বলছেন যখনই সুবিধা, যখনই বিএনপির স্বল্পমেয়াদী কোনো স্বার্থ উদ্ধার হয়, তখনই যে বিএনপি চরমপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে এক রকমের ঘেঁষে পড়ে, সেটা তাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে। এবং শেখ হাসিনা বলছেন যে তারা এরই মধ্যে এটা দেখছেন যে বিএনপির কর্মীরা ভোটারদের দরজায় দরজায় যাচ্ছে এবং ভোটারদের দরজায় দরজায় গিয়ে সহিংসতার হুমকি দিয়ে ধ্বংস করার, মানে ডিস্ট্রাকশন চালানোর, বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়ে ভোটারদেরকে ভোট দিতে আসার জন্য হুমকি দিচ্ছে। শেখ হাসিনা বলছেন এটা তো গণতন্ত্র নয়, এটা চাপ প্রয়োগ, এটা কোয়ারশন। তবে এই জায়গাটায় এসে শেখ হাসিনার সাক্ষাৎকারটি বিস্ফোরক হয়ে ওঠে যখন এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বললেন যে ইফ দ্য বিএনপি ফর্মস দ্য নেক্সট গভর্নমেন্ট, বিএনপি যদি এর পরের সরকারটি গঠন করে, তাহলে আমি তাদের প্রতি আহ্বান জানাবো যাতে তারা সম্পূর্ণত সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করে, রিস্টোর করে, এবং সেই কাজ করতে তারা যাতে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নেয়, যাতে আমরা একটা বৈধ বিরোধী দল হিসেবে জনগণের সেবা করতে পারি, আমরা একটা বৈধ বিরোধী দলের ভূমিকা পালন করতে পারি। তার মানে শেখ হাসিনা সরাসরি, মানে তারেক রহমান জনগণের টাকা লুট করে বিদেশে গিয়ে লন্ডনে আরামে জীবন কাটিয়েছেন সেটা বলেছেন, বিএনপি সুযোগ পেলেই চরমপন্থীদের সঙ্গে হাত মেলায় সে কথা বলে বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যের প্রতি সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু শেখ হাসিনা আবার এই সাক্ষাৎকারে বিএনপির ওপরেই ভরসা করছেন যে যদি বিএনপি আগামী সরকারটা গঠন করতে পারে তাহলে বিএনপি যাতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং আওয়ামী লীগকে একটা রাজনৈতিক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়। সে কারণে শেখ হাসিনা শব্দটি লিখছেন আই উড আর্জ দেম, আমি তাদের প্রতি আহ্বান জানাবো। শেখ হাসিনা এরপর বলছেন যে আ পার্লামেন্ট উইদাউট জেনুইন অপোজিশন ইজ নট আ পার্লামেন্ট অ্যাট অল, মানে একটা সংসদ যেখানে একটা প্রকৃত বিরোধী দল অনুপস্থিত, সেটা কোনো সংসদ হতে পারে না। শেখ হাসিনাকে এরপর জিজ্ঞেস করেছিল ভারতীয় এই সংবাদ মাধ্যমটি যে এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে গেলেন, তা তিনি বিএনপি আর ভারতের সম্পর্কটাকে কিভাবে দেখছেন। শেখ হাসিনা বলেছেন যে এটা তো একেবারেই একটা কূটনৈতিক ভদ্রতার ব্যাপার, কারণ সে খালেদা জিয়া বাংলাদেশের সাবেক সরকার প্রধান এবং খালেদা জিয়ার যে রাজনৈতিক অবদান সেটা তো অনস্বীকার্য। শেখ হাসিনা বলছেন দিস ইজ আনডিনায়েবল অ্যান্ড হার কন্ট্রিবিউশনস টু দ্য নেশন ওয়ার সিগনিফিকেন্ট, তার জাতির প্রতি যে অবদান সেটা তো খুবই তাৎপর্যপূর্ণ। এবং শেখ হাসিনা বলছেন যে তিনি নিজেও খালেদা জিয়ার পরিবার এবং যারা খালেদা জিয়ার মৃত্যুতে শোকগ্রস্ত তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। কিন্তু শেখ হাসিনা মনে করাচ্ছেন ইন্ডিয়ার ফান্ডামেন্টাল ইন্টারেস্ট রিমেইন আনচেঞ্জড। এটাও এই সাক্ষাৎকারটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তোলে। মানে এস জয়শঙ্কর গিয়ে তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর পর বা প্রধানমন্ত্রী মোদী খালেদা জিয়ার বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে যে অবদান তা নিয়ে এক উচ্ছ্বসিত শোকবার্তার পর কিভাবে শেখ হাসিনা ভারতের সঙ্গে বিএনপির এই ঘনিষ্ঠতাকে দেখছেন সে প্রশ্নের উত্তর কিন্তু এর আগে জানা হয়নি। শেখ হাসিনা বলছেন, খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে ভারতের বাংলাদেশ বিষয়ে যে একেবারে মৌলিক যে ইন্টারেস্ট, যে আগ্রহ, সেই জায়গাটা তাদের একেবারে অপরিবর্তিত আছে। ইন্ডিয়া ওয়ান্টস আ রিলায়েবল পার্টনার ইন বাংলাদেশ, ভারত বাংলাদেশে একটা নির্ভরযোগ্য অংশীদার চায়, যেই নির্ভরযোগ্য অংশীদার নির্ভরযোগ্য সরকারটি বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করতে পারবে, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে সুরক্ষা দিতে পারবে এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে, যা কিনা আঞ্চলিক যে কোঅপারেশন, আঞ্চলিক যে সহযোগিতা তাকে সবসময় সমুন্নত রাখবে। শেখ হাসিনা বলছেন যে এই যে বর্তমান পরিস্থিতিতে
চরমপন্থী মব বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদেরকে একরকমের মানে আতঙ্কিত করে রেখেছে, সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে, বাংলাদেশের কূটনৈতিক এলাকাগুলোতে হামলা করার এক কর্মসূচি দিচ্ছে বা হুমকি দিচ্ছে, এগুলো কোনো দেশের স্বার্থের জন্যেই ভালো নয়। শেখ হাসিনা আশা করেন যে ন্যাচারাল পার্টনারশিপ, যে স্বাভাবিক বন্ধুত্ব ভারত আর বাংলাদেশের মধ্যে ছিল, তা খুব শিগগিরই একদিন আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনাকে এই সাক্ষাৎকারে এরপর যেটা নিয়ে অনেক আলোচনা চলছে এই সময়ে, তা নিয়েও জিজ্ঞেস করা হয়েছিল যে এই তার দলের ভবিষ্যৎ হিসেবে তিনি কি দেখেন, দলের নেতৃত্বে পরিবর্তন আসছে কিনা, নতুন প্রজন্ম আসছে কিনা। তিনি উত্তরটা শুরুই করেছেন এই বলে যে আওয়ামী লীগ কোনো একটি পরিবারের ওপর নির্ভরশীল নয়, নিশ্চিতভাবেই আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন, এমন তরুণ নেতৃত্ব আসা প্রয়োজন যারা কিনা একেবারে বাংলাদেশের গ্রাম শহর সকল তরুণ প্রজন্মের প্রতিনিধিদের মনের ভাষা বুঝতে পারবেন এবং যারা কিনা একই সঙ্গে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকেও ধারণ করবেন। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন নিয়ে যে আলাপ চলছে, শেখ হাসিনা মনে করাচ্ছেন সেটা তো আসলে একটা দল যখন নিষিদ্ধ এবং একটা দলের নেতা কর্মীরা যখন বিপুল পরিমাণে হামলা মামলার শিকার এবং কারারুদ্ধ অবস্থায় জীবন কাটাচ্ছেন, তখন তো একটা দলের আসলে নেতৃত্বে পরিবর্তন আনা সম্ভব হয় না, যখন কিনা ওই দলটির সদস্যপদকেই একটা গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। মনে রাখতে হবে, আওয়ামী লীগ একটা শুধুমাত্র রাজনৈতিক দল নয়, এই রাজনৈতিক দলটি 1971 সালের চেতনাকে ধারণ করে একটা সেকুলার, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রসপারাস, উন্নয়নমুখী বাংলাদেশের স্বপ্ন দেখে এবং সেই বাংলাদেশের জন্য কাজ করে, যেই স্বপ্নটি বাংলাদেশে হত্যা, মামলা, নির্যাতন এসবের মাধ্যমে কিছুতেই দমিয়ে রাখা যাবে না। কাজেই শেখ হাসিনা বলছেন তিনি ধৈর্য ধরে আছেন, কারণ তিনি জানেন এই সরকার ভয়ের ওপর প্রতিষ্ঠিত হয়েছেন এবং তারা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে সেটা বলবৎ তারা রাখতে পারবে না, কারণ শেষ পর্যন্ত বাংলাদেশের মালিক এর জনগণ এবং জনগণ বাংলাদেশকে ফিরিয়ে নেবেই।